বর্তমানে নামজারি করার ক্ষেত্রে নতুন নিয়ম চালু হলো। আর যে নতুন নিয়মের আলোকে এখন থেকে নামজারি করতে হবে, আজকের এই ভিডিওতে এ সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা সকলে জানি যে বিগত যে সরকার ক্ষমতায় ছিল সেই সরকার নামজারি করার ক্ষেত্রে বিভিন্ন রেস্ট্রিকশন দিয়েছিল, এমনকি কিছু কিছু ক্ষেত্রে নামজারি করার ক্ষেত্রে সুযোগও প্রদান করেছিল। তবে কখনো সরকার নির্ধারিত যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার আলোকে কোনো জমি বা কোনো দলিল কোনো ব্যক্তি নামজারি করতে পারেনি। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এমনও হয়েছে যে সঠিক তথ্য অনুযায়ী বা সঠিক প্রসেস অনুযায়ী যারা নামজারি করার জন্য দলিল সাবমিট করেছিল বা কেস সাবমিট করেছিল, এছাড়া তাদের যথার্থ প্রমাণপত্র থাকার পরেও অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুধুমাত্র তারা থার্ড পার্টি বা কোনো ব্রোকার বা তাদের নিজস্ব লোক দ্বারা, অর্থাৎ তাদের যে দালাল চক্র আছে তাদের দ্বারা যোগাযোগ না করার কারণে ওই নামজারি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ বাতিল করে দেওয়া হতো। আর এই ধরনের ঘটনাটা অহরহই সংঘটিত হতো, যার কারণে অনেক ব্যক্তি আছে এই নামজারি করার ক্ষেত্রে ওনারা কোনোভাবে আর আগ্রহ পেত না এবং শুধুমাত্র দলিল তৈরি করে রেখে দিত। তবে নামজারি করার জন্য যে একটা অনীহা, সেই অনীহার কারণে ওনারা নামজারি করার থেকে নিজেদেরকে বিরত রাখত। আমরা সকলেই জানি যে বিগত সরকারের মাননীয় ভূমিমন্ত্রী জনাব সাইফুজ্জামান চৌধুরী উনি 2023 সালের সেপ্টেম্বর মাসে একটি অত্যন্ত যুগ উপযোগী আইন পাশ করেছিলেন ওনার ঐকান্তিক প্রচেষ্টায়। যদিও বিগত আওয়ামী লীগ সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা অনেক দুর্নীতিপরায়ণ ব্যক্তি ও অনেক ভূমিদস্যু বা রাঘব বোয়ালেরা ওনারা কোনো সময় চায়নি যে এই আইনটি গেজেট আকারে প্রকাশিত হোক এবং বিধিমালা প্রকাশ হোক। তবুও ভূমিমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় আইনটি গেজেট আকারে প্রকাশিত হলেও ওই আইনের কোনোভাবেই বিধিমালা প্রকাশ করতে দেওয়া হয়নি। এমনকি পরবর্তীতে উনি এই ভূমি আইনে যেন কোনো ধরনের কথা বলতে না পারে বা নতুন ওনার পাশ করা যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনটি, এই আইনটি বিধিমালা প্রকাশ করার ক্ষেত্রে যেন উনি কোনো ধরনের ভূমিকা রাখতে না পারে, যার কারণে ওনাকে ভূমি মন্ত্রণালয়ের পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়। ওই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন যেটা পাশ হয়েছিল, ওই আইনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল দলিল যার জমি হবে তার, এমনকি সকল ক্ষেত্রে জমির সঠিক ডকুমেন্ট যদি কোনো ব্যক্তি থাকে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির জমির মালিকানা লাভ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা, কোনো ধরনের বাধা বা কোনো ধরনের সমস্যা আর থাকবে না। এমনকি ওই আইনের আওতায় ওনার সাথে যদি কোনো ভূমি অফিসের কোনো কর্মকর্তা যদি কোনো ধরনের সমস্যা তৈরি করে বা কোনো অবৈধভাবে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি করে, সেক্ষেত্রে উনি চাইলে ওই আইনের মাধ্যমে উনি সমাধান বা সুরাহা পেতেন। তবে ওই আইনটি পাশ করার মাধ্যমে তৎকালীন ভূমিমন্ত্রী যে একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছিলেন, সেই ভালো উদ্যোগের কথা আমরা স্বীকার করি। তবে ওই আইনটি কার্যকরভাবে এখনো পর্যন্ত এর কোনো বিধিমালা প্রকাশ হয়নি এবং আইনটির যথার্থ প্রয়োগ সকল ক্ষেত্রে বা সকল পর্যায়ে কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে প্রয়োগ সম্ভবপর হয়নি। এবং আমরা আশা করি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, বিগত ওই ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, এই অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার যে আইনটি, অর্থাৎ সকল ভূমি নাগরিক এবং সকল নাগরিকদের সুবিধার্থে বা ভূমি মালিকদের সুবিধার্থে আইনটি পাশ হয়েছিল বিধায় আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীনই যত দ্রুত সম্ভব আইনটির বিধিমালা প্রকাশ করে দিক। এবং আইনটি বিধিমালা প্রকাশ হয়ে গেলে ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে ভূমি অফিসগুলো আছে, এই ভূমি অফিসগুলো রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে পড়েছে, এই দুর্নীতি ক্ষেত্রে সকল পর্যায়ের শ্রেণী পেশার কর্মকর্তা কর্মচারীরা তাদেরকে বের হতে হবে এবং এক প্রকার তাদের বাধ্য হয়ে বের হওয়া লাগবে। কেন এই আইনের মাধ্যমে যদি কোনো কর্মকর্তা বা কোনো কর্মচারী যদি দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ে আর এটা যদি ধরা পড়ে, সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ ওই আইনে উল্লেখ করা আছে। যার কারণে প্রত্যেকটা ভূমি অফিসের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবে বা সহজে ওনারা চাইবে না যে কোনো ধরনের দুর্নীতির সাথে জড়িত হয়ে পড়ি। এমত অবস্থায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর ইতোমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে ভূমি মন্ত্রণালয় পরিচালিত হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সরাসরি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন যে কোনোভাবে কোথাও দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। আর যদি দুর্নীতির সাথে জড়িত কোনো কর্মকর্তা কর্মচারী ভূমি অফিসের দায়িত্বশীল পর্যায়ে যদি ধরা পড়ে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য মাঠ পর্যায়ে সেনাবাহিনী যে যৌথ টিম দায়িত্বশীল রয়েছে তাদের প্রতিও নির্দেশনা দেওয়া হয়েছে।
এমনকি বলা হয়েছে যে ছাত্র আন্দোলনের মাধ্যমে সংগঠিত যে বিপ্লব, এই বিপ্লবের মূল প্রতিপাদ্য বিষয়ই হচ্ছে কোথাও কোনো ধরনের ফ্যাসিবাদ, ফ্যাসিজম এবং কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আর দুর্নীতির সাথে যদি কোনো ব্যক্তি সরাসরি জড়িয়ে থাকে বা সরাসরি যদি তিনি জড়িত থাকে, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের যে সমন্বয় যে কমিটি আছে প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, এই ইউনিয়ন পর্যায়ে কমিটির কাছে তাদের বিরুদ্ধে যদি যথার্থ প্রমাণ সহ কোনো প্রতিবেদন দেওয়া যায় বা কোনো রিপোর্ট দেওয়া যায়, সেক্ষেত্রে ছাত্র আন্দোলনের সমন্বয় যে কমিটি আছে ওনারা ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার মাধ্যমে সেনাবাহিনীর সহায়তায় সেই ব্যক্তির বিরুদ্ধে যথার্থ পদক্ষেপ গ্রহণ করতে পারবে। শুধু তাই নয়, ইতিমধ্যে আসার কথা হচ্ছে বাংলাদেশ পুলিশ প্রশাসনও দায়িত্বশীল পর্যায়ে ভূমিকা রাখা শুরু করেছে এবং তাদেরকেও এই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে যে যদি কোনো ব্যক্তি হয়রানির শিকার হয়, কোনো ব্যক্তির সাথে যদি অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়, সেটা ভূমি অফিস সংশ্লিষ্ট যে কোনো ক্ষেত্রে, অবশ্যই তিনি যদি সরাসরি আইনের আশ্রয় নেয় এবং আইনের মাধ্যমে যদি সাহায্য প্রার্থনা চায়, সেক্ষেত্রে ওনাকে তড়িৎ গতিতে এবং তৎক্ষণাৎ সাহায্য দিতে হবে। এবং যে কর্মকর্তা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে অবিলম্বে এবং ইমিডিয়েটলি যে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে, যে পদক্ষেপের মাধ্যমে ওই ব্যক্তি থেকে শুরু করে পরবর্তীতে যে কোনো কর্মকর্তা কর্মচারী যেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত না হয়। তবে সাধারণ মানুষদেরকে আশার কথা শুনিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদী হয়ে ভূমি সংক্রান্ত বিষয়ে সকল ক্ষেত্রে সেবা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেছেন এবং কোথাও কোনো ধরনের সমস্যা তৈরি হবে না এই বিষয়ে উনি নিশ্চয়তা প্রদান করেছেন। এমন করে বলেছেন যে নামজারি করার ক্ষেত্রে সরকার নির্ধারিত যে ফি 1170 টাকা, এই 1170 টাকার বাহিরে কোনোভাবেই কোথাও কোনো ক্ষেত্রে আপনারা নামজারি করার জন্য যখনই আবেদন করবেন কোনোভাবেই 1170 টাকার বাহিরে কোনো ফি জমা দিবেন না। এই ক্ষেত্রে আপনি যদি 1170 টাকার বাহিরে তাদের কাছে ফি জমা দেন বা টাকা পয়সা দেন, সেক্ষেত্রে আপনিও কিন্তু ঘুষকে উৎসাহিত করলেন এবং ঘুষের সাথে জড়িত হওয়ার মাধ্যমে আপনি নিজেকে গুনাহগারে লিপ্ত করলেন এবং আপনি একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তিতে পরিণত হলেন। যার কারণে কোনোভাবেই কোনো ভূমি অফিসের সাথে দায়িত্বশীল কোনো এসএলআর মহোদয় যদি নামজারি করে দেওয়ার ক্ষেত্রে যদি বাড়তি টাকা দাবি করে বা ওনার আশেপাশে ঘুরঘুর করা কোনো থার্ড পার্টি বা কোনো প্রতারক চক্র যদি আপনার কাছ থেকে বাড়তি টাকা কোনো কৌশল অবলম্বন করার মাধ্যমে যদি দাবি করে, তাহলে অবশ্যই আপনি উক্ত কর্মকর্তা এসএলআর এবং ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন। কোনোভাবে 1170 টাকার বাহিরে যেয়ে কোনো নামজারি করার ক্ষেত্রে আপনাকে টাকা প্রদান করা যাবে না। 1170 টাকার ভিতরে আপনার নামজারি আবেদন সম্পূর্ণ করে দেওয়ার ক্ষেত্রে সরকারের নির্দেশনা দেওয়া আছে এবং এর বাহিরে কোনোভাবে আপনার থেকে বাড়তি টাকা কেউ চাইতে পারবে না। এক্ষেত্রে নামজারি করার ক্ষেত্রে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে নির্দিষ্ট নিয়ম মাফিক যে নিয়মের কথা উনি বলে দিয়েছেন এবং নামজারি করার জন্য যে যে ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে, এখন পর্যায়ক্রমে আপনাদের সামনে সেই বিষয়গুলো উপস্থাপন করব। 1 নম্বরে, আপনি যদি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি কোরাই সূত্রে জমির মালিকানা পেয়েছেন এর প্রমাণপত্র হিসেবে একটি দলিল লাগবে। আর যদি আপনার এখনও দলিল সম্পাদন করা না হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যার থেকে জমি ক্রয় করেছেন তার সাথে অনতিবিলম্বে আলোচনা করেন এবং আলোচনা করার মাধ্যমে ওই ব্যক্তির কাছ থেকে আপনার নিকটস্থ যে উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয় আছে, অর্থাৎ আপনি যে উপজেলার অন্তর্গত সেই উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে একজন ভালো ও দক্ষ মোহরির সহায়তা গ্রহণ করার মাধ্যমে একটি দলিল আগে সম্পাদন করে নেবেন এবং দলিল সম্পাদন করে নেওয়ার পর ওই দলিল আপনি সাবমিট করার মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অনেক সময় মূল দলিল হাতে পেতে অনেক সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে আপনি মোহরির সহায়তায় আপনার ওই দলিলের একটি সার্টিফাইড কপি বা দলিলের একটি নকল আপনি উঠিয়ে নিতে পারেন। আর নামজারি করার ক্ষেত্রে আপনার মূল দলিল যদি না থাকে, তাহলে দলিলের সার্টিফাইড কপি বা দলিলের ওই নকল জমা দেওয়ার মাধ্যমে আপনি চাইলে নামজারির জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অফিস অনুযায়ী বা জায়গা বিশেষ 1000 থেকে 1500 টাকার ভিতরে আপনার খরচ পড়বে। আপনি 1000 থেকে 1500 টাকা বাড়তি খরচ করে অবশ্যই একটি দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নেবেন। আর এই নকল জমা দেওয়ার মাধ্যমে আপনি নামজারির জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে, আপনি যদি ক্রয় সূত্রে জমির মালিকানা পেয়ে থাকেন, তাহলে আপনার যে ডকুমেন্টস লাগবে সেটি হচ্ছে আপনি যে ব্যক্তি থেকে জমিটি ক্রয় করছেন ওই ব্যক্তিও যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকে, তাহলে অবশ্যই উনি যে ক্রয় সূত্রে মালিকানা পেয়েছিল সেটি বায়া দলিল বা উনি যে দলিলের মাধ্যমে মালিকানা পেয়েছিল সেই দলিল লাগবে। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে আপনার ওই দলিলে একটি ফটোকপি আপনি নিয়ে নেবেন অথবা অরিজিনাল কপি আপনার কাছে আপনি নিয়ে নেবেন যখনই আপনি দলিল রেজিস্ট্রেশন করবেন, কেননা নামজারি করার ক্ষেত্রে ওই বায়া দলিলটি আপনার প্রয়োজন হবে।
তৃতীয় পর্যায়ে আপনার যে ডকুমেন্টস প্রয়োজন হবে সেটি হচ্ছে আপনি বাংলাদেশের যে ভোটার বা আপনি যে বাংলাদেশের আইডেন্টি কার্ড আছে, যে ভোটার আইডি কার্ড আছে, এই ভোটার আইডি কার্ড আপনার প্রয়োজন হবে। এছাড়া আপনার একটা মোবাইল নাম্বার প্রয়োজন হবে, যে ফোন নাম্বারটা অ্যাক্টিভ থাকবে, সচল থাকবে সবসময়, এমন একটি নাম্বার আপনি সেখানে জমা দিবেন। এছাড়া আপনার এলাকায় সর্বশেষ যে রেকর্ড হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ানও প্রয়োজন হবে। যদি আপনার এলাকায় সর্বশেষ বিআরএস রেকর্ড হয় তাহলে অবশ্যই বিআরএস রেকর্ডীয় খতিয়ান প্রয়োজন হবে। আর যদি আপনার এলাকায় আরএস রেকর্ড বা এসএ রেকর্ড হয় সর্বশেষ, সেক্ষেত্রে এক কথায় আপনার এলাকাতে সর্বশেষ যে রেকর্ডটি পরিচালিত হয়েছে সেই সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান আপনার প্রয়োজন হবে। এছাড়া আপনার ছবি প্রয়োজন হবে, অর্থাৎ এই ডকুমেন্টসগুলো আপনার যদি রেডি থাকে সেক্ষেত্রে আপনি যখনই নামজারির জন্য আবেদন করবেন ওই সময় আপনার এই ডকুমেন্টসগুলো সাথে করে নিয়ে যেয়ে আপনি যদি মনে করেন যে কোনো একটা কম্পিউটার দোকান থেকে নামজারির জন্য আবেদন করবেন তাহলেও পারেন। আর যদি মনে করেন যে আপনি সরাসরি এসএলএন অফিসে যাওয়ার মাধ্যমে এসএলএন অফিসে যে কম্পিউটার ম্যান যারা আছে তাদের মাধ্যমে নামজারির জন্য আবেদন করবেন, তাহলে সেখানে যেও আপনি নামজারির জন্য আবেদন করতে পারছেন। তবে বাড়তি করে আপনার আরও একটি ডকুমেন্টস লাগবে, সেটি হচ্ছে আপনি যার থেকে জমিটি ক্রয় করেছিলেন ওই সময় উনি যখন খাজনা প্রদান করেছিল অবশ্যই সেই খাজনা প্রদানের মেমো বা রসিদ বা দাখিলা যেটা বলি আমরা, এই মেমোটিও আপনার প্রয়োজন হবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কমপ্লিটলি আপনার কাছে আপনি অ্যারেঞ্জ করে রেখে দেবেন এবং যখন নামজারি করতে চাইবেন সেই সময় সকল ডকুমেন্ট সাথে করে নিয়ে যে আপনি নামজারির জন্য আবেদন করতে পারছেন। দ্বিতীয় পর্যায়ে আপনি যদি ক্রয় সূত্রে না উত্তরাধিকার সূত্রে যদি জমির মালিকানা পেয়ে থাকেন এবং উত্তরাধিকার সূত্রে আপনি মালিকানা পেয়েছেন এমন জমি যদি নামজারি করে নিতে চান, সেক্ষেত্রে পূর্বে যে ব্যবস্থা চালু ছিল সেটি হচ্ছে আপনার শুধুমাত্র ওয়ারিশান সনদ থাকলেই আপনি নামজারি করে নিতে পারতেন। কিন্তু শুধুমাত্র ওয়ারিশান সনদ অনুযায়ী নামজারি করে নেওয়ার যে সুবিধা সেই সুবিধা আপাতত বন্ধ রাখা হয়েছে। এর কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে পৈতৃক সূত্রে পাওয়া কোনো ব্যক্তি বা একাধিক ব্যক্তি যদি জমির মালিকানা পেয়ে থাকে সেক্ষেত্রে একজন ব্যক্তি উনি এই ওয়ারিশান সনদ দিয়ে নামজারি করে নিয়ে ওনার অংশ নিয়ে উনি বের হয়ে যাচ্ছে, আর অন্য ভাইরা বা অন্য বোনেরা ওনারা এই ওয়ারিশান সনদ ব্যবহার করে বা নামজারি করার ক্ষেত্রে ততটা আগ্রহ দেখাচ্ছে না বা নামজারি না করে ওনারা জমিটি ভোগ দখল করছে। এক্ষেত্রে যে ভাই বা যে বোনটি তার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি উনি নামজারি করে নিয়ে আলাদা হয়ে গিয়েছে, উনি বছর বছর খাজনা প্রদান করছে এবং কোনো ক্ষেত্রে যদি ওনার জমিটি বিক্রয় করার প্রয়োজন পড়ে বা ওনার যদি টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে উনি ওই বাড়তি টাকা সংকলনের জন্য বা টাকা অ্যারেঞ্জ করার জন্য ওনার ওই জমিটি উনি বিক্রয় করে দিয়েছে। আর যখন ওই জমিটি বিক্রয় করে দিয়েছে তখন যে ব্যক্তির কাছে জমি বিক্রয় করছে সেই ব্যক্তির সাথে এমন আলোচনা করে নিয়েছে যে আমি যেখানে ভোগ দখল করছি এখানে আপনাকে ভোগ দখল প্রদান করা হবে এবং সেই আলোকে আমাকে ন্যায্য মূল্যে টাকা দিতে হবে এবং ন্যায্য মূল্যে আমি জমিটি আপনার কাছে বিক্রয় করব। ওনাদের ভিতরে এইভাবে যখন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা একটা বোঝাপড়া তৈরি হচ্ছে সেই সময় জমিটি বিক্রয় হচ্ছে এবং যে ব্যক্তি জমিটি ক্রয় করছে উনি মনে করছে যে যেখানে ভোগ দখল ওনারা আছে সেখানে আমি ভোগ দখল পাবো, সেই আলোকেই উনি ওই জমিটি ভোগ দখল করার উদ্দেশ্যে মূলত বেশি টাকা দিয়ে হলেও ওই জমি ক্রয় করছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে যেখানে উনি জমিটি ভোগ দখলের উদ্দেশ্যে জমিটি নিয়েছে সেই জায়গায় দেখা যাচ্ছে যে আরও অন্য ভাইদেরও অংশ আছে। কেননা ওই ব্যক্তি যখন ওয়ারিশান সনদ দিয়ে নামজারি করে নিয়েছে তখন ওনার অংশ অনুযায়ী প্রত্যেকটা দাগে 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 যতটুকু অংশ হয় সেই আলোকে ওনাকে নামজারি প্রদান করলেও ওনারা হয়তো পারিবারিক আপোষ মীমাংসার মাধ্যমে এক দাগে ভোগ দখল করছে বা এক ভাই এক দাগে, আরেক ভাই আরেক দাগে, আরেক ভাই আরেক দাগে, এইভাবে হয়তো ভোগ দখল করে। এক্ষেত্রে যেখানে ওনারা ভোগ দখল করুক না কেন ওনার অংশ অনুযায়ী বা ওয়ারিশ সূত্রে যতটুকু প্রাপ্য সেই প্রাপ্যই ওনাকে নিতে হবে। কিন্তু উনি বিক্রয় করার সময় যার কাছে বিক্রয় করছে তার কাছে যদি সম্পূর্ণ অংশ অনুযায়ী বা দখল অনুযায়ী বিক্রয় করে দিয়ে থাকে সেক্ষেত্রে যে ব্যক্তি জমিটি ক্রয় করছে উনি চিরস্থায়ীভাবে বা দীর্ঘদিনের জন্য ওই জমি সম্পূর্ণ অংশ ভোগ দখলে রাখতে পারবে না। ততদিন রাখতে পারবে যতদিন অন্য ভাইয়েরা বা অন্য বোনেরা আপত্তি না করবে বা অন্য সহঅংশীদার যারা আছে তারা যতদিন আপত্তি না করবে ততদিন উনি চাইলে ওই জমি নির্বিঘ্নে ভোগ দখল করতে পারবে। আর এই ক্ষেত্রেই মূলত যত সমস্যা তৈরি হচ্ছিল, অর্থাৎ যে ব্যক্তি নামজারি করে নিয়ে বের হয়ে যাচ্ছিল উনি যেখানে ভোগ দখল করছিল সেখানে বিক্রয় করে দিয়েছে, আপোষ মীমাংসার মাধ্যমে হয়েছে বলে এই কথা প্রচলন, এই কথার মাধ্যমে উনি ওই জমি বিক্রয় করে দিয়েছে, যার কারণে পরবর্তীতে ওয়ারিশদের ভিতরে ঝামেলা তৈরি হচ্ছে এবং ওয়ারিশদের ভিতরে মনোমালিন্য তৈরি হচ্ছে এবং বড় আকারে সংঘাত তৈরি হয়ে যাচ্ছিল। এই কারণে কোনোভাবে যেন কোনো ধরনের সংঘাত সহিংসতা তৈরি না হয় পারিবারিক ওয়ারিশদের ভিতরে, এই ওয়ারিশদের ভিতরে সংঘাত থেকে দূরে রাখতে বা সংঘাত দূর করার জন্যই মূলত বিগত সরকারের দায়িত্বশীল ভূমিমন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ্র উনি বন্টননামা দলিল ছাড়া কোনোভাবেই ওয়ারিশান সম্পত্তি আর ক্রয় বিক্রয় করা যাবে না বা ওয়ারিশান সম্পত্তি আর নামজারি করা যাবে না, এই বিষয়টি উনি পুরোপুরিভাবে বা তীব্রভাবে এটা উনি চালু করে গিয়েছিলেন। তারই পরিপ্রেক্ষিতে বর্তমান ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বশীল প্রধান উপদেষ্টা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব
ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এই নিয়মটি চালু রেখেছে, কোনোভাবে পারিবারিক সম্পত্তি যদি নামজারি করতে হয় তাহলে অবশ্যই আপনাদের একটি বন্টননামা দলিল থাকা লাগবে। বন্টননামা দলিল বা বাটোয়ারা দলিল না থাকলে আপনি কোনোভাবে আপনার পারিবারিক সম্পত্তি নামজারি করে নিতে পারবেন না। এক্ষেত্রে যদি আপনার অন্য কোনো ভাই বা অন্য কোনো বোনেরা আপনার সাথে আপোষ মীমাংসার মাধ্যমে বন্টননামা দলিল করতে না চায় বা যদি অনাগ্রহ দেখায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আদালতের দ্বারস্থ হওয়ার মাধ্যমে আপনার বাটোয়ারা যে দলিলটি, সেই বাটোয়ারা দলিলটি আপনি করে নিতে পারবেন। এক্ষেত্রে অনেক ব্যক্তি আছে তারা মনে করে যে নিজেদের ভিতরে বন্টননামা না হলে আর কোনোভাবে বন্টননামা করা যায় না, যার কারণে ওনাদের মধ্যে দেখা যাচ্ছে একজন ভাই বিদেশে আছে, সেই ভাই কবে দেশে আসবে সেই অপেক্ষায় ওনারাও অপেক্ষমান আছে। আসলে যদি আপনাদের ভিতরে মনোমালিন্য থাকে বা বনিবনা না থাকে তাহলে অবশ্যই আপনি সচেতন ব্যক্তি হিসেবে আপনার অংশ যদি আপনি আলাদাভাবে নামজারি করে নিতে চান এবং ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি যেহেতু নামজারি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোর্টে একটি বাটোয়ারা মামলা করতে হবে। আপনি যখন কোর্টে বাটোয়ারা মামলা করবেন ওই সময় কোর্ট থেকে সরাসরি আপনার অংশ অনুযায়ী কোন দাগে কতটুকু, কোন দিকে আপনার অংশ দেওয়া হবে এবং কোন দাগে কতটুকু আপনি অংশ পাবেন সেই আলোকে আপনার একটি বাটোয়ারা দলিল সম্পাদন করে দেবেন। আর সেই বাটোয়ারা দলিল আপনি এসএলআর মহোদয়ের কাছে জমা দেওয়ার মাধ্যমে আপনার অংশ আপনি আলাদাভাবে নিয়ে নামজারি করে নিয়ে আপনার অংশের ভোগ দখল আপনি বুঝে নিতে পারবেন। এবং এক্ষেত্রে মনে রাখবেন, যদি আপনি ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার একটি বাটোয়ারা দলিল প্রয়োজন হবেই। এখন বর্তমান বাটোয়ারা দলিল ছাড়া আপনি ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি কোনোভাবেই নামজারি করতে পারবেন না। এক্ষেত্রে আপনি নামজারি করার ক্ষেত্রে যখন বাটোয়ারা দলিল সাবমিট করবেন, বাটোয়ারা দলিলের সাথে সাথে আপনার অন্য যে ডকুমেন্ট, যে প্রমাণপত্রগুলো, আপনার ভোটার আইডি কার্ড, আপনার ছবি, আপনার মোবাইল নাম্বার, আপনার এলাকার সর্বশেষ রেকর্ডীয় খতিয়ান বা আপনার পিতার সর্বশেষ নামে যে রেকর্ডীয় খতিয়ানটি আছে সেই রেকর্ডীয় খতিয়ান এবং খাজনা প্রদানের মেমো বা রসিদ বা চেক যেটা আমরা বলি, এই ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। তাহলে ক্রয় সূত্রে জমির মালিকানা পেলে যেভাবে আপনার নামজারির জন্য আবেদন করতে হয় প্রায় সেম একই পদ্ধতিতে আপনি যদি ওয়ারিশ সূত্রে মালিকানা পেয়ে থাকেন সেক্ষেত্রেও আপনার নামজারির জন্য ওই প্রসেসেই আপনার দরখাস্ত করতে হবে। আর মনে রাখবেন, উভয় সম্পত্তির ক্ষেত্রে নামজারি যে আবেদন ফি সেটা 1170 টাকা। আপনার আনুষঙ্গিক যে খরচ, যাতায়াত খরচ বা কম্পিউটার ম্যানকে দিয়ে আপনি যখন কাজটা করে নেবেন তার হাতে যখন আপনি কিছু টাকা দেবেন বকশিস হিসেবে, এইগুলো ছাড়া আপনার অন্যান্য সকল যে ফিস অর্থাৎ নামজারির জন্য যে সরকারি ফিস সেটা 1170 টাকার মধ্যেই সীমাবদ্ধ। এর বাইরে একটি টাকাও আপনি বাড়তি করে খরচ করবেন না বা কোনো কর্মকর্তা চাইলেও আপনি তাকে দিবেন না। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর সাধারণ ভূমি মালিকদের জন্য অত্যন্ত সুযোগ তৈরি হয়েছে এবং যেনারা ভূমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন অবহেলার শিকার হয়ে আছে বা বিড়ম্বনার শিকার হয়ে আছে তাদের জন্য এই সুখবর এবং তাদের জন্য এই মহা সুযোগ আল্লাহ পাক তৈরি করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে। এখন থেকে আপনারা চাইলে সরকার নির্ধারিত ফির মাধ্যমে আপনারা এই প্রসেস অবলম্বন করার মাধ্যমে আপনার জমি বা আপনার দলিল অতি দ্রুত বা অনতি বিলম্বে নামজারি করে নিতে পারবেন।